গত ২৮শে জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয় বিখ্যাত টাইম ম্যাগাজিনে। সেখানে তিনি বলেছিলেন নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। টাইম ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? শেখ হাসিনাকে ফাঁসির যে নীল নকশা এবং সেই নীল নকশা করতে গিয়ে করা যে সিসিটিভি ফুটেজ গায়েব করে আমেরিকা পালানো প্রসিকিউটর তাজুল, হার্ড ড্রাইভ বদলানোর তথ্য ফাঁস করলেন জোহা আসিফ। এদিকে দুপুরেই সরকার পতনের আন্দোলনের ডাক দিল আওয়ামী লীগ। রাজপথ দখল নিল লক্ষ লক্ষ নেতাকর্মীরা। ফেসে গেলেন তারেক রহমান। একজোট হয়ে মাঠে নামছে এনসিপি, জামায়াত ও আওয়ামী লীগ। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা একসাথে লাঠি সোঁটা নিয়ে রাজপথে নেমেছে। ঢাকা সম্পূর্ণ দখল করে জামাত বিএনপি মুখোমুখি অবস্থায় আজকে সারা দেশে। আড়ালে কি সরকার পতনের আরেকটা ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে? বিএনপি সরকারের পতন হবে, কারণ এই সরকারের চারিদিক দিয়ে বালুর বাঁধের মতো ভেঙে আসছে। আবারও কি একটা বাংলাদেশে সব দলের অংশগ্রহণ, আওয়ামী লীগ সহ বিএনপি সহ সব দলের অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ তৈরি হবে? এই বাংলাদেশে উদ্ধার হবে? কারণ আওয়ামী লীগের উপর দিয়ে যে খরচ যাচ্ছে, সেই খরচ তারা কাটিয়ে ওঠার জন্য তারা অবশ্যই মাঠে নামবে, এটা নিঃসন্দেহে বলা যায়। যেটা বিএনপির উপর আমি মনে করি মরার উপর খাড়ার ঘা হয়ে চলে আসবে। প্রফেসর ইউনূস সংবিধান বিরোধী কাজ করেছেন নিজের স্বার্থ উদ্ধারের জন্য, এবং সেটা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। আর রাষ্ট্রদ্রোহিতার শাস্তি, সর্বোচ্চ শাস্তি যে মৃত্যুদণ্ড, আমরা সবাই জানি। ডক্টর ইউনূস এই সমন্বয়ক ছাত্রদের অর্থাৎ নাহিদের সাথে বাটপারি করছেন। এই ডক্টর ইউনূস নামের এই সুদখোর মহাজন মানুষটা তিনি সবার সাথে প্রতারণা করছেন, সবার সাথে জালিয়াতি করছেন। দেখেন প্রমাণটা দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। গত ২৮শে জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয় বিখ্যাত টাইম ম্যাগাজিনে। সেখানে তিনি বলেছিলেন নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। টাইম ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? সেই নিশ্চয়তা কি তারেক রহমান পেয়ে গেছেন, নাকি তার সেই সংখ্যা কেটে গেছে? এমন প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো মোহাম্মদ ইউনূস তার কিংস পার্টিকে খুশি করার জন্য রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস দমন আইনের সংশোধনী এনে যে অধ্যাদেশ জারি করেছিলেন, সেই সমালোচিত ও নিন্দিত অধ্যাদেশটি পাশ করার জন্য সংসদের কাছে সুপারিশ করেছে সরকারি দল বিএনপি। যদি সেই সংখ্যা না কাটে তাহলে মাত্র 2 মাসের ব্যবধানে তারেক রহমানের ঘুরে যাওয়ার পিছনে, মানে অধ্যাদেশটি আইনের রূপ দেওয়ার পেছনে কি অন্য কোনো রহস্য আছে? প্রশ্ন হলো, ভোটের আগে সরকারের আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী যারা দল নিষিদ্ধের পক্ষে মত দিয়েছিলেন, যে দলটি আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে মুখে ফেনা তুলে ফেলেছিল, তারা কেন এখন নির্বাহী আদেশে দল নিষিদ্ধের অধ্যাদেশকে আইনে পরিণত করতে চাইছে, যেখানে অধ্যাদেশটি করাই হয়েছিল আওয়ামী লীগকে দমিয়ে রাখতে? বিশ্লেষকরা মনে করেন স্থানীয় সরকার নির্বাচন সহ ভবিষ্যতে অনেক নির্বাচন হবে, তার আগে আওয়ামী লীগকে কেন্দ্র করে বিএনপি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেন, যেখানে তারা মাত্র 1.5 মাস আগে আওয়ামী লীগের ভোটের জন্য মরিয়া হয়ে উঠেছিল। আবার নির্বাচনের আগে শক্তিশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে দল নিষিদ্ধের এমন বিধানের বিরোধিতা করা হয়েছিল। বিশেষ করে ভারত, জাতিসংঘ, কমনওয়েলথের পক্ষ থেকে ব্যাপক উদ্বেগ জানানো হয়েছিল। 3 দিন পরেই ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তার ঠিক আগে এমন খবর কি বার্তা দিচ্ছে? আবার ঢাকার রাজপথ থেকে শুরু করে বিদেশি কূটনৈতিক পাড়া সবখানি এখন একটাই প্রশ্ন, এই নিষিদ্ধের রাজনীতি কি বাংলাদেশে দীর্ঘস্থায়ী শান্তি আনবে, নাকি এটি এক নতুন প্রতিহিংসার চক্রের সূচনা মাত্র? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। তার মিত্রদের দিয়ে যমুনার সামনে আন্দোলনের আয়োজন করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে, এমন অভিযোগ সামাজিক মাধ্যমে ভেসে বেড়ায়। গত বছরের 12 মে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। তার আগের দিন সন্ত্রাস দমন আইনটি সংশোধন করে। আগে সন্ত্রাস দমন আইনে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধান ছিল না। অন্তর্বর্তী সরকার ওই আইনে 18-এর 2 নম্বর উপধারা যুক্ত করে, যেখানে রাজনৈতিক দলের অফলাইন ও অনলাইন কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। তখন বিএনপির শীর্ষ নেতারা বলেছিলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে তারা নয়। শুধু দলটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানই নন, বিএনপির অনেক নেতাই গত 1 বছরে বহুবার বলেছেন তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নন। যেমন গত বছরের 16 সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা তারা সমর্থন করেন না। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা, যেটি দেশে অরাজকতা সৃষ্টি করে বলে তিনি সেদিন মন্তব্য করেছিলেন। চলতি বছরের 26শে জানুয়ারি বর্তমান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের একটি পথসভার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। ওই ভিডিওতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাবেক এই অ্যাটর্নি জেনারেল বিগত 2024 সালের আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধের রিট পিটিশন নিয়ে আদালতে নিজের অবস্থানের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি তখন দাবি করেছিলেন, কোনো রাজনৈতিক আদর্শকে হত্যা করাকে তিনি সমর্থন করেন না বলে তখন রিটের বিরোধিতা করেছিলেন। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছিলেন, সেদিন তিনি আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার রিটে হাইকোর্টে বাধা দিয়েছিলেন, কারণ তারা আদর্শের রাজনীতিতে বিশ্বাস করেন।
তারা কোনো আদর্শকে হত্যা করে রাজনীতি করতে চান না। কিন্তু এসব মন্তব্য বা ডায়লগ ছিল ভোটের আগে, কারণ তখন দরকার ছিল আওয়ামী লীগের ভোট ব্যাংক যে কোনো মূল্যে বিএনপিকে ভোট দিচ্ছে কিনা সেটি নিশ্চিত করা। সারা দেশের অনেক জায়গার মতো গোপালগঞ্জে ভোট চাইতে গিয়ে বিএনপির এক নেতা তখন দাবি করেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের মিছিলে বিএনপি কখনোই যায়নি। তবে সরকার গঠনের পর বিএনপি অন্তর্বর্তী সরকারের বহুল সমালোচিত সেই অধ্যাদেশটিকে আইনে পরিণত করার উদ্যোগ নিয়েছে। সুপারসনিক গতিতে মোহাম্মদ ইউনূসের সরকার 133টি অধ্যাদেশ জারি করেছিল। ত্রয়োদশ সংসদের প্রথম দিনে গত 13ই মার্চ সবগুলো অধ্যাদেশ সংসদে তোলা হয়। সেদিন গঠিত 14 সদস্যের বিশেষ কমিটি অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ সংসদে পাশ না হলে 30 দিন মানে 12ই এপ্রিলের পর তার কার্যকারিতা হারাবে। গত বৃহস্পতিবার বিশেষ কমিটি 98টি অধ্যাদেশ পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করতে সংসদে বিল উত্থাপনের সুপারিশ করেছে। 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল উত্থাপনের সুপারিশ করা হয়। 16টি অধ্যাদেশে এখনই উত্থাপন নয় এবং 4টি রহিত করে হেফাজতের সুপারিশ রয়েছে প্রতিবেদনে। যে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে তার একটি হলো 2025 সালের 11ই মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। এই অধ্যাদেশ বলে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করে গত বছর আওয়ামী লীগ এবং দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই আইনে 2024 সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। গত বছরের 11ই মে রাতে যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক করে সন্ত্রাস বিরোধী আইনের 2টি ধারা সংশোধন করে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয় কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের জন্য জড়িত থাকলে নির্বাহী আদেশে সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে পারবে। একই দিনে সরকারের প্রজ্ঞাপনে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করেনি, তবে কার্যক্রম নিষিদ্ধ থাকার অধ্যাদেশের 20 ধারা অনুযায়ী আওয়ামী লীগ মিছিল সভা সমাবেশ করতে পারবে না, দলটির কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ হবে, পোস্টার ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তা প্রকাশ করা যাবে না এবং সংবাদ সম্মেলন করতে পারবে না দলটি। আইনে বলা হয়েছে নিষিদ্ধ সংগঠন এসব কার্যক্রম পরিচালনা করলে 4 থেকে 14 বছর কারাদণ্ড হতে পারে। তবে অধ্যাদেশে বলা হয়নি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন সভা সমাবেশ করলে কি শাস্তি হবে। ফলে এতদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করার শাস্তির বিধান ছিল না। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের মতামত নিয়েছে সংসদের বিশেষ কমিটি। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি সংসদে পাশের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ হত্যা কার্যক্রম পরিচালনা করলে সাজার বিধান নেই অধ্যাদেশে, সাজার বিধান যুক্ত করা যেতে পারে। অবশ্য কি ধরনের সাজার বিধান যুক্ত করা হবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য জানতে পারেনি গণমাধ্যমগুলো। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারায় যেসব সাজার বিধান রয়েছে সেগুলি প্রযোজ্য হবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জন্য। দর্শক খেয়াল করে দেখুন, গত বছরের 16ই সেপ্টেম্বর সালাউদ্দিন আহমেদ বলেছিলেন দল নিষিদ্ধের রাজনীতি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে। প্রশ্ন হলো কেন বিএনপি এমন ইউটার্ন নিতে যাচ্ছে, বিশেষ করে বৈশ্বিক রাজনীতির এক জটিল সময়কালে, যেখানে এভাবে দল নিষিদ্ধের বিরুদ্ধে শক্তিশালী দেশ ও সংস্থাগুলো তাদের অবস্থানের কথা আগেই জানিয়েছিল। যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং জাতিসংঘ সবাই কোনো রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ করার বিপক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে পাঠানো এক চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছিল কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এবং সংগঠনের অধিকারের উপর সবচেয়ে বড় আঘাত। জাতিসংঘ বারবার মনে করিয়ে দিয়েছে সন্ত্রাস দমন আইনকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা এবং পররাষ্ট্র দপ্তর একাধিকবার বলেছে দল নিষিদ্ধ করার পরিবর্তে কেবল অপরাধে লিপ্ত ব্যক্তিদের বিচার হওয়া উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের এই অসম্মতি সত্ত্বেও বিএনপি কেন এই পথে হাঁটছে? আবার মাত্র 3 দিন পর ভারতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতই প্রথম দেশ যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল। এই সফরের ঠিক আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের অধ্যাদেশ সংসদে তোলার সুপারিশ করার খবরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি দিল্লির জন্য একটি কড়া কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা দুই দেশের সম্পর্কের শীতলতাকে আরও বাড়িয়ে দিতে পারে। ভারত ঐতিহাসিকভাবে আওয়ামী লীগকে তাদের সবচেয়ে বিশ্বস্ত মিত্র হিসেবে বিবেচনা করে। দিল্লির নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশে আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেলে সেখানে ভারত বিরোধী শক্তি এবং মৌলবাদী গোষ্ঠীর উত্থান ঘটবে। বিশেষ করে জামাত ইসলামের পুনরুত্থান এবং এনসিপির ভারত বিরোধী বক্তব্য ভারতকে বিচলিত করেছে। ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা বারবার বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের কথা বলেছেন, যার অর্থ হলো আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই সফরে গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটি এই আলোচনার উপর এক গভীর ছায়া ফেলবে। ভারতের সাথে দর কষাকষির ক্ষেত্রে বিএনপি সরকার এই পদক্ষেপটিকে কি তাহলে একটি কূটনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করেছে?
এমন প্রশ্ন দেখা দিয়েছে বিশ্লেষকদের মনে। বিশ্লেষকরা মনে করেন দল নিষিদ্ধের প্রভাব সম্পর্কে তারেক রহমান টাইম ম্যাগাজিনের কাছে যে শঙ্কার কথা বলেছিলেন সেটি বাংলাদেশের অতীতেও দেখা গেছে। আবার বাংলাদেশের রাজনীতিতে দল নিষিদ্ধ করা যে কোনো কার্যকরী ফল বয়ে আনে না সেটিও প্রমাণিত। 1971 সালে পাকিস্তান আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। স্বাধীনতার পর 1974 সালে শেখ মুজিবুর রহমান সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একক দল বাকশাল গঠন করেছিলেন। জিয়াউর রহমান এবং এরশাদ সরকারের আমলেও বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ডের উপর বিধিনিষেধ ছিল। এমনকি জামাত ইসলামীকেও একাধিকবার নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে নিষেধাজ্ঞার ফলে দলগুলো আরো বেশি কৌশলী হয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা উগ্রপন্থার দিকে ঝুঁকেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দল নিষিদ্ধ করার ফলে তাদের সাংগঠনিক কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও তাদের আদর্শ বা অনুসারীদের মন পরিবর্তন করা সম্ভব হয় না। বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত পরিচিত এবং বিপজ্জনক প্রবণতা হলো যে কোনো সরকার যে কঠোর আইন পাশ করে পরবর্তীতে সেই আইনটি তাদের বিরুদ্ধে বুমেরাং হয়ে ফিরে আসে। বিএনপি এখন আওয়ামী লীগকে দমনের জন্য যে সন্ত্রাস দমন আইন বা বিশেষ ট্রাইব্যুনাল ব্যবহার করার সুপারিশ করেছে, ভবিষ্যতে তারা নিজেরাই এর শিকার হতে পারে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে গভীর সংশয় রয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে শেষ পর্যন্ত এই অধ্যাদেশটি আইনে পরিণত হবে কিনা তা এখনো পরিষ্কার নয়। এমনকি তার আগে যদি উচ্চ আদালতে রিটও হয় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল। বিএনপি সরকার ক্ষমতায় এসে ১/১১ কুশীলব অনেককেই গ্রেপ্তার করছে, এরকম দৃশ্য আমরা দেখছি। একাধিক সেনা কর্মকর্তাকে, সাবেক সেনা কর্মকর্তাকে তারা গ্রেপ্তার করেছে, কয়েক দফায় রিমান্ডে নিয়েছে। সেই দৃশ্য যখন আমরা দেখছি তখন চতুর্দিকে আলোচনা চলছে যে ১/১১ কুশীলব কি সাবেক সেনা কর্মকর্তারাই শুধু, নাকি সিভিল সোসাইটির সুশীল সমাজের প্রতিনিধি কেউ কেউ ১/১১ সংগঠিত করেছেন, পেছনের মাস্টারমাইন্ড ছিলেন। এবং ১/১১ কুশীলব যারা ছিলেন তারা অনেকেই, তাদের বেশিরভাগই এই সদ্য অতীত হওয়া অন্তর্বর্তী সরকারের কুশীলব ছিলেন এবং দুই আমলেই তাদের টার্গেট ছিল রাজনীতি বন্ধ করে দেয়া, বিরাজনীতিকরণ তৈরি করা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের ক্ষমতা দীর্ঘায়িত করা, যেটা আমরা গত ১.৫ বছরে প্রফেসর ইউনূস সরকারের আমলেও দেখেছি যে ১০ বছর ৫০ বছর জনগণ তাদের ক্ষমতায় দেখতে চাই, এরকম বয়ান প্রফেসর ইউনূস নিজেও দিয়েছেন। এটা নিয়ে বাংলাদেশ প্রতিদিনে একটা চমৎকার রিপোর্ট তৈরি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ১/১১ কুশীলব যারা ছিলেন তারাই এই যে ২৪-এর আন্দোলন পরবর্তী যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের কুশীলব হয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার পাকাপোক্ত সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। শেষমেশ বাধ্য হয়ে নির্বাচন দিয়ে তারা পালিয়েছেন। চলুন একটু জেনে দেখি যে ১/১১ কুশীলব বলতে শুধুমাত্র বিএনপি সাবেক সেনা কর্মকর্তাদের যখন ধরছে, তাদেরকে অপরাধী ভাবছে, তখন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ অনেকেই যারা ১/১১ কুশীলব ছিল তারা এই যে এই সরকারে এসে আবারও রাজনীতি থেকে বিরাজনীতিকরণ এবং নিজেদের মতো করে দেশ চালানোর এবং বিদেশ নির্ভরতা তৈরি করা, গোলামির চুক্তি করা, এই মেটিকুলাস ব্যাপারগুলো কিভাবে করলেন। তাহলে অভিযোগের তীর শুধুমাত্র এই সাবেক সেনা কর্মকর্তাদের দিকে কেন থাকে, কেন অভিযোগের দিক প্রফেসর ইউনূসদের দিকে যাচ্ছে না, একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম ১/১১ কুশীলব এবং এই সদ্য অতীত হওয়া অন্তর্বর্তী সরকারের কুশীলবরা একই ব্যক্তি। সেই আলোচনার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল এই স্লোগান নিয়ে কয়েকজন তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অন্তত তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন যেন এই মানবিক বার্তাটা দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীতে পৌঁছাতে পারে। বলছিলাম ১/১১ কুশীলবের কথা। ১/১১ যারা কুশীলব ছিলেন তাদের অনেকেই, বেশিরভাগই এই অন্তর্বর্তী সরকারের কুশীলব ছিলেন। সেটা অন্তর্বর্তী সরকারের মধ্যে সরাসরি সংস্কার কমিশনের সদস্য হিসেবে কিংবা পত্রিকার সম্পাদক হিসেবে পৃষ্ঠপোষকতা দেওয়া, এই ব্যাপারগুলো উঠে এসেছে বাংলাদেশ প্রতিদিনের একটা রিপোর্টে। বাংলাদেশ প্রতিদিন কাদেরকে এই দোষে দোষিত বলছেন এবং তাদের দিকে সরকার নজর দেবে কিনা সেই প্রশ্ন উত্থাপন করছে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ১/১১ সরকারের সঙ্গে ইউনূস সরকারের যোগসূত্র, অর্থাৎ ওই সরকারের সঙ্গে এই সরকারের যোগসূত্র ছিল। সেখানে তারা দুইজনের ছবি ব্যবহার করেছেন, প্রফেসর ইউনূস এবং ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন, তাদের দুজনের ছবি ব্যবহার করেছেন এবং সেই সঙ্গে আরও অনেকের নাম প্রকাশ্যে একেবারে আলোচনা করেছেন। সেখানে তারা বলছেন যে ২০০৭ সালের ১/১১ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন কিংবা সমর্থন জানিয়েছিলেন এমন বেশ কয়েকজন ব্যক্তি অন্তর্বর্তী সরকারের আমলেও ক্ষমতাবান ছিলেন, যারা দুই অনির্বাচিত সরকারের আমলেই ক্ষমতার কাছাকাছি ছিলেন। তাদের লক্ষ্য ছিল এক এবং অভিন্ন, গণতন্ত্র ধ্বংস করা, অর্থনীতি বিদেশ নির্ভর করা এবং দেশকে বিদেশি শক্তির তাবেদার হিসেবে তৈরি করা। ১/১১ অধরা নীল নকশা বাস্তবায়নের জন্য এরা গত 18 মাসেও ষড়যন্ত্র করেছেন, এমনটা বলা হচ্ছে। এরাই হলেন ১/১১ এবং বিদায়ী অন্তর্বর্তী সরকারের যোগসূত্র স্থাপনকারী। এখন তারা বিদায়ী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ১/১১ অন্যতম সমর্থক ছিলেন এবং তাকে কেন্দ্র করেই ১/১১ নকশাটা চূড়ান্ত হয়েছিল।
তার নেতৃত্বে ১/১১ সরকার গঠিত হওয়ার কথা ছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওয়াত হোসেন ১/১১ সময় গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার সময় বাংলাদেশ প্রতিদিন অভিযোগ করছে সেই সময় বিএনপি আওয়ামী লীগ ভাঙার যে চক্রান্তটা হয়েছিল সেই চক্রান্তে তিনিই নেতৃত্ব দিয়েছিলেন। আব্দুল মান্নান ভূঁইয়ার বিএনপিকে অযৌক্তিকভাবে তিনিই বৈধতা দিতে চেয়েছিলেন এমন অভিযোগ এখানে করা হচ্ছে। 2008-এর নির্বাচনে তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ইউনূস সরকারের সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, যিনি এখন এই ইউনূস সরকারের পক্ষে নানা ধরনের সাফাই গাইছেন, সেই বদিউল আলম মজুমদার ১/১১ অন্যতম কুশীলব ছিলেন। সেই সময়ও তিনি রাজনৈতিক সংস্কারের নামে বিরাজনীতিকরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অর্থাৎ রাজনীতিকে জাদুঘরে পাঠানোর যে মেটিকুলাস ডিজাইন সেটা তখনও হয়েছিল, এখনও করেছেন তারা ওই একই ব্যক্তি। এছাড়া সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্তত 7 জন অন্তর্বর্তী সরকারের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যারা ১/১১ সময় অন্যতম কুশীলব ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে এই অন্তত 7 জন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তারা ১/১১ কুশীলব ছিলেন এবং উপদেষ্টার বাইরেও যারা ইউনূস সরকারকে মেটিকুলাস ডিজাইনের সহযোগিতা করেছে অনেকদিন ক্ষমতায় থাকতে, 10 বছর 50 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে, বদিউল আলম মজুমদার সহ 2টি পত্রিকার সম্পাদকের কথা বলা হচ্ছে যারা ১/১১ অন্যতম কারিগর। এবং এই 2টি পত্রিকা, একটি বাংলা শীর্ষস্থানীয় পত্রিকা এবং একটি ইংরেজি শীর্ষস্থানীয় পত্রিকা, যে পত্রিকা দুটির সম্পাদক দুজনের একজন আবার প্রফেসর ইউনূস যখন পদত্যাগ করার গুঞ্জন তুললেন, একটা নাটক করলেন, তখন পত্রিকাতে বিশেষ কলাম লিখলেন এই সম্পাদক যে প্লিজ আপনি যাবেন না, আপনি থেকে যান। পরবর্তীতে দেখা গেল যে সেই 2টি পত্রিকার উপরে দুর্যোগ নেমে আসলো এবং সেই প্রফেসর ইউনূস সরকারের আমলেই সেটা হলো। ১/১১ সময় -2 ফর্মুলা যেটা বলছিলাম যে কান্নাকাটি করা, কলাম লেখে প্রফেসর ইউনূস যায়েন না, থাকেন। 2007 সালেও 2 সংবাদপত্র -2 ফর্মুলার পক্ষে 2 নেত্রীকে সরে যেতেই হবে শিরোনামে প্রথম পৃষ্ঠায় সম্পাদকীয় প্রকাশ করেছিলেন। অর্থাৎ রাজনীতিকে বিরাজনীতিকরণ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলো এই ব্যক্তিগুলো এক জায়গায় হয়ে করেছিলেন এবং প্রফেসর ইউনূস ছিলেন ১/১১ প্রধান পরিকল্পক। পরবর্তীতে তিনি রাজনৈতিক দল করবেন এই কারণে তখনকার সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেননি। এরপরে আমরা দেখলাম যে নাগরিক শক্তি নামে রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করলেন এবং সেখানে যখন তিনি ধাক্কা খেলেন, ব্যর্থ হলেন, যখন বুঝলেন যে এটা তার পক্ষে সম্ভব নয়, জনগণের সমর্থন তিনি পাবেন না, তখন তার আগেই ১/১১ সরকার গঠিত হয়ে গেছে, তখন আর সরকারে থাকা তার পক্ষে সম্ভব যেহেতু হয়নি এবং রাজনীতি করাও সম্ভব হয়নি, সেহেতু তিনি দেশও ছেড়েছিলেন। এই ব্যাপারগুলো সামনে উঠে আসছে। বিগত 1.5 বছর এই 2 সম্পাদকও নানাভাবে প্রফেসর ইউনূস সরকারকে বহুদিন ক্ষমতায় রাখার অন্যতম পরিকল্পকদের মধ্যে তারা 2 জন অন্যতম, এটা বলা হচ্ছে। বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে ১/১১ ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। ১/১১ সময় সেনাবাহিনীতে থাকা গুরুত্বপূর্ণ কয়েকজনকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করছে। এর ফলে 2007 সালে সংগঠিত বিরাজনীতিকরণ ষড়যন্ত্রের বিচার হবে বলে জনগণ আশা করছে। এই বিচার দেশের গণতন্ত্র এবং ভবিষ্যতের অবৈধ ক্ষমতা দখলের চেষ্টা রোধ করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে। ১/১১ এসব সুশীল ষড়যন্ত্রকারীকে এখনো আইনের আওতায় আনা হয়নি। বলা হচ্ছে যে যারা এই শুধুমাত্র সাবেক সেনা কর্মকর্তারা, মূল যারা এই প্রফেসর ইউনূসের নেতৃত্বে মূল যারা 2টি পত্রিকার সম্পাদক, সুজনের সম্পাদক, সৈয়দা রিজওয়ানা হাসান সহ 7 জন অন্তত উপদেষ্টা, সরকারের ভেতরে থাকা অনেকে, তারা ১/১১ কুশীলব ছিলেন এবং প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের মেটিকুলাস ডিজাইনেও ছিলেন। তাদেরকেও আইনের আওতায় আনতে হবে এমনটা বলা হচ্ছে। 2007 সালের 11 জানুয়ারি ক্ষমতা দখলের আগে যারা এ ধরনের একটি সরকারের পক্ষে জনমত সৃষ্টি করেছিলেন, যারা এই সরকারের রূপরেখা তৈরি করেছিলেন, তারা কারা এই প্রশ্ন করা হচ্ছে। সে সময়ের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় 2001 সালের অক্টোবরের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভের পর থেকে এক ধরনের পরিকল্পনা চলতে থাকে যে কিভাবে বাইরের দেশের ষড়যন্ত্র এখানে প্রতিষ্ঠিত করে সরকারকে উৎখাত করে একটা সুশীল সমাজের একটা সরকার গঠন করা যায়, সেই কথাও এখন বলা হচ্ছে। এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য 2006 সালে ডক্টর ইউনূসকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই ভয়াবহ তথ্যও দেওয়া হচ্ছে যে প্রফেসর ইউনূসকে শান্তিতে যে নোবেল দেওয়া হয় সেটাও এই ষড়যন্ত্রের একটা অংশ, যেটা আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্র। এবং ডক্টর ইউনূসের বন্ধু বিল ক্লিন্টন তার একটি বইতে এই কথাটা লিখেছিলেন। মাই লাইফ আত্মজীবনী মাই লাইফে বলেছেন ইউনূস যেন নোবেল পুরস্কার পান সেজন্য তিনি সুপারিশ করেছিলেন। অর্থাৎ এই পরিকল্পনাটা ফাঁস হয়ে গেছে বিল ক্লিন্টনের লিখাতে, নিজের লিখাতে। স্মরণ করা যেতে পারে দেশি বিদেশি ষড়যন্ত্রে দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন উত্তপ্ত এবং সংঘাতপূর্ণ, ঠিক তখনই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নোবেল পুরস্কার দিয়ে তাকে বাংলাদেশের জনগণের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়, যেন নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে তাকে কেন্দ্র করে বাংলাদেশে সুশীল সমাজের নেতৃত্বে একটা সরকার গঠন হতে পারে, যে সরকার গঠিত হয়ে রাজনীতিকে দূরে সরিয়ে দেবে,
সুশীল সমাজ দেশের শাসনভার গ্রহণ করবে। সেই ষড়যন্ত্র 2007 সালে বাস্তবায়ন করা সম্ভব হয়নি পুরোপুরি, যেটা 2024 সালে প্রফেসর ইউনূস আবারও বাস্তবায়নের চেষ্টা করেছেন। নিজের মুখেই বলেছেন যে আমাকে 10 বছর 50 বছর ক্ষমতায় দেখতে চাই, নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। দেশের প্রধান দুটি দলের মুখোমুখি অবস্থানকে উস্কে দিয়েছিল সুশীল সমাজের মুখপাত্র, দুটি সংবাদপত্র, এমন অভিযোগও এখানে করা হচ্ছে। প্রফেসর ইউনূসের সরকার প্রথম 10 মাস নির্বাচনের বিরুদ্ধে ছিল, নির্বাচন করতে চায়নি, তারা অনেকদিন ক্ষমতায় থাকতে চেয়েছে। কিন্তু যখন তারা দেখেছে যে কেউই তাদের পক্ষে নয়, সেনাবাহিনী থেকে শুরু করে কোনো রাজনৈতিক সমর্থনই তারা পাচ্ছে না, তখন তারা বাধ্য হয়ে নির্বাচন দিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। ইউনূস সরকার দেশকে পিছিয়ে দিয়েছে অন্তত 20 বছর, যেটা 11 সরকার অন্তত 10 বছর পিছিয়ে দিয়েছিল। দাবি করা হচ্ছে যে ইউনূস সরকার সেই পিছিয়ে দেওয়াটা আরও 20 বছর পিছিয়ে দিয়েছে। অর্থাৎ ইউনূস সরকার যে লেকচারগুলো আমাদেরকে শুনিয়েছেন, যে স্বপ্নগুলো আমাদেরকে দেখিয়েছেন, সেগুলো বাস্তবায়ন তো অনেক দূরের কথা, দেশকে 20 বছর পিছিয়ে দিয়েছেন। আদতে 20 বছর তত্ত্বটা ঠিক না, অন্ততপক্ষে বলা যায় যে দেশকে 50 বছর তিনি পিছিয়ে দিয়েছেন। এই দেশটাকে আবার সামনের দিকে নিয়ে যেতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে রাজনৈতিক সরকারগুলোকে। লক্ষ্য করলে দেখা যায় অন্তর্বর্তী সরকারের ভেতরে যারা শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন বানচালের চেষ্টা করেছিলেন, তারা সবাই 1/11 কুশীলব হিসেবে কাজ করেছিলেন। নির্বাচন নয়, আগে সংস্কার, জনগণ চাই আমরা আরো 50 বছর ক্ষমতায় থাকি, শুধু নির্বাচন দেওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি, এই কথাগুলো যারা 1.5 বছর অবিরাম বলে গেছেন, তারা সবাই 1/11 সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। 1/11 লক্ষ্য অর্জনের জন্য তারা এবারও চেষ্টা করেছিলেন, আবার গণতন্ত্রকে বিপদাপন্ন করার ষড়যন্ত্র করবেন বলে চেষ্টা করেছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বাংলাদেশে গণতন্ত্র, জনগণের অধিকার নিরাপদ নয়, এমন মন্তব্য করছে বাংলাদেশ প্রতিদিন তাদের এই রিপোর্টে। বাংলাদেশ প্রতিদিন তাদের বিশেষ প্রতিনিধির লেখা এই রিপোর্টে যে দাবি করছে, সেই দাবির আমার মনে হয় যে অনেকাংশেই এই দাবির সত্যতা রয়েছে। কারণ আমরা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট দেখতে পাই যে এই সরকারের অনেকেই 1/11 সময় নানা ধরনের কলকাঠি নাড়িয়েছিলেন, এবং সেই কলকাঠির প্রধান কলকাঠি নাড়িয়েছিলেন প্রফেসর ইউনূস, এবং তার নোবেল প্রাপ্তিকে কেন্দ্র করেই সবকিছু সাজানো হয়েছিল। এবং তখনও আমেরিকার ডিপ স্টেটের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল, তখন ব্যর্থ হয়ে রাজনৈতিক দল করতে ব্যর্থ হয়ে 2024-এ এসে তিনি রাজনৈতিক দল করার পরোক্ষভাবে রাজনৈতিক দল করার স্বপ্ন বাস্তবায়ন করেছেন, এরকমটাও অনেকে বলেন। তার ব্রেন চাইল্ড হিসেবে একটা রাজনৈতিক দলকে তৈরি করা, তাদেরকে নির্বাচনে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো প্রফেসর ইউনূস নিজে হাতে করেছেন বলেও মনে করেন। এবং তাদের মূলত উদ্দেশ্য ছিল অনেক দিন ক্ষমতায় থেকে রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া এবং নিজের পছন্দ মতো নিজের তৈরি করা দলকে রাষ্ট্র ক্ষমতায় একটা সময় আনার উপযোগী না করা পর্যন্ত তিনি নিজেই ক্ষমতায় থাকবেন, এরকম পরিকল্পনা ছিল, এটা অনেকেই মনে করেন। দর্শক, আপনারও কি তাই মনে হয়? 1/11 কুশীলব শুধুমাত্র এই সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা, এই থিওরিতে এগোনোটা কি ঠিক হচ্ছে, নাকি বাংলাদেশ প্রতিদিন যেটা বলছে সেটা আমলে নেওয়া উচিত? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের। ফ্যাসিস্ট দিয়ে যদি আমার ভাতিজি ভাগিনীর স্বাস্থ্য টিকা যদি নিরাপদ থাকে, ফ্যাসিস্ট দিয়ে যদি আমার ভ্যাকসিনের টিকা আমি বিনামূল্যে পাই করোনার মতো আত্মঘাতী রোগ থেকে, ফ্যাসিস্ট দিয়ে যদি আমার তেল নিয়ে চিন্তা না করতে হয়, বিদ্যুৎ নিয়ে চিন্তা না করতে হয়, 2 বছরের খাবার সবসময় মজুদ থাকে, খাবার নিয়ে যদি চিন্তা না করতে হয়, গ্রামের প্রত্যন্ত বৃদ্ধ বয়স্ক নারীর ভাতা নিয়ে যদি চিন্তা না করতে হয়, 10 টাকা কেজি চালের যে কার্ডগুলা, লক্ষ লক্ষ কার্ডভুক্ত মানুষের কথা যদি চিন্তা না করতে হয়, আজকে বাংলাদেশের চরাঞ্চল অব্দি একটি কাঁচার রাস্তা দেখাতে পারা যাবে না। যোগাযোগ ব্যবস্থা যদি উন্নয়ন হয়, যদি সেই চিন্তা না করতে হয়, শুধুমাত্র একজন নারী যে বাংলাদেশকে পুরো 15 বছরে নতুন বাংলাদেশ করে দিয়েছে, আজকে বাধ্য হচ্ছি আপনাকে স্যালুট দিতে। সত্যি আপনাকে স্যালুট জানাই। আপনি দীর্ঘজীবী হন, আপনি যেখানে থাকেন, আপনি সুস্থ থাকেন। আজকে বলুক কেউ ফ্যাসিস্টের দোষর বলুক, আওয়ামী লীগ বলুক, আজকে গর্ববোধ হচ্ছে, আজকে গর্ববোধ হবে। যদি কেউ আওয়ামী লীগের দোষর বলে গর্ববোধ হবে, তেমনি ভাবে এই বাংলাদেশের যারা এই যে শেখ হাসিনার পক্ষে কথা বলে, একদিন সবাই গর্ববোধ করবে। মানে আমার এই জেনারেশনে এসে আমার প্রধানমন্ত্রী তারেক রহমান, এখন যিনি প্রধানমন্ত্রী আমাদের, তিনি আসলেন, তিনি আগে অনেক সুন্দর কথা বললেন, তিনি আসলেন, তিনি এসেই বললেন যে আমি এত 1000 কিলোমিটার খনন করতে চাই এবং এত কোটি বৃক্ষরোপণ করতে চাই, যেটা বাংলাদেশের সঙ্গে একদমই অসামঞ্জস্যপূর্ণ এবং উদ্ভট টাইপের একটি জোকিং কথা ছাড়া কিছু না। এই লেভেলের বৃক্ষরোপণ বা খনন ল্যান্ড করলেও মানে বাংলাদেশে কৃষি জমি রাস্তাঘাটই থাকবে না, এমন একটা অবস্থা। উদ্ভট একটা কথা বললেন। 20% লোকের জন্য উন্নয়ন স্ট্রাকচার করা হয়েছে, উদ্ভট একটি কথা বললেন। আমি প্রথমে ভাবছিলাম যে আরো কিছুদিন দেখি, মনে হয় উনি যে আরো সুন্দর কথা বলতেন সে কথার সঙ্গে কিছু মিল পাই কিনা। কিন্তু আজকে যখন সংসদে দেখলাম উনি বলতেছেন $234 বিলিয়ন পাচার হয়েছে গত কয়েক বছর আমলে। এখন না আসলে ভদ্রমহিলাকে নিয়ে বা তাকে নিয়ে, আসলে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু না বললেই নয়। এই ফ্যাসিস্ট বাংলাদেশের একজন আশীর্বাদ ছিলেন, এই ফ্যাসিস্ট বাংলাদেশের জন্য সবচেয়ে বড় নিয়ামত ছিলেন।
আজকে আমি হিসাব করে বুঝিয়ে দিতে চাই। আপনি তারেক রহমান, আপনি বলছেন যে $234 বিলিয়ন পাচার হয়েছে। আমি বলছি না পাচার হয়নি, আমি সেটার সঙ্গে আগ্রুমেন্ট যাবো না, কিন্তু আমি আপনাকে শর্টলি একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশের 2009 থেকে 2024 পর্যন্ত টোটাল এই ফ্যাসিস্ট আমলেরই টোটাল অর্থনীতির বাজেটই ছিল প্রায় 428 বিলিয়ন বা 20 বিলিয়ন এর মতো। তার ভিতর আপনি বলছেন 234 বিলিয়ন, তার মানে দাঁড়ায় প্রায় 170 বিলিয়ন বা তার কম বেশি মাত্র বাংলাদেশে খরচ হয়েছে, বাদ বাকি টাকা পাচার হয়েছে। আপনাকে শুধু শর্টলি একটা প্রশ্ন করতে চাই, আপনি কি জানেন যে বাংলাদেশের এই গত 16 বছরে বা 17 বছরের বাজেট অনুযায়ী বাংলাদেশে প্রায় 120 বিলিয়ন শুধু বাংলাদেশের যোগাযোগ ও পরিবহন খাতে ব্যয় করা হয়েছে? আপনি কি জানেন? আপনি কি জানেন শুধু রূপপুরি বাংলাদেশের প্রায় $13 বিলিয়ন খরচ হয়েছে? আপনি কি এই হিসাবগুলো রাখেন? আপনি যে বাংলাদেশে আজকে একটি গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে আপনি একটি কাঁচা রাস্তা আমাকে দেখাই দিতে পারবেন না? 17 বছর যে আপনি যে বাংলাদেশ দেখে গিয়েছেন, যে আপনি পিলার করে রেখে গিয়েছিলেন, বিদ্যুৎ দিতে পারছিলেন না, সেই বাংলাদেশ আর এই বাংলাদেশ এক না। এই বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি মেটানোর জন্য এই বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ চুল্লি হয়েছে, যেটা বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারে না। আপনি নিজে কল্পনা করতে পারেন কিনা আমি জানি না, আপনি নিজে একটা পদ্মা সেতু করতে পারেন কিনা জানি না। আপনি এবং আমি বলবো ডক্টর ইউনূস, আপনাদের মতো বিশ্ববিখ্যাত লোক, আপনারা যারা নিজেদের দাবি করেন তো সব মানুষ, একটা কর্ণফুলী টানেল বানায় দেখান, একটা মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বানায় দেখেন, একটা রূপপুর বানায় দেখেন, একটা মেট্রো রেল বানায় দেখেন। বলেন চুরি করছে, পাচার করছে? তো এখন বানায় দেখেন, এখন তো চুরিও নাই, পাচারও নাই, 2 বছর তো পার হয়ে যাইতেছে। একটা টয়লেট কি দেখাতে পারবেন যেটা আপনারা বানাইছেন? ফ্যাসিস দিয়ে শুধুমাত্র এই পরিবহন খাতেই তারা 120 বিলিয়ন প্রায় খরচ করেছে। আর আপনারা বাংলাদেশের মানুষের সঙ্গে মশকরা করেন। ঠিক এখনকার যে দুর্নীতির কথাগুলো আমরা শুনি, এখন আমি বিশ্বাস করি আওয়ামী লীগের যে দুর্নীতির এত বড় কথা শোনানো হতো, সেটি একদমই টোটালি মিথ্যা কথা ছিল, প্রমাণিত। কারণ 26 লক্ষ ভারতীয় কর্মচারীর মতো এটাও মিথ্যা কথা, প্রবলন্দা ছিল। এবং সেই আমাদের আবেগকে কাজে লাগিয়ে আপনাদের আসনে আপনারা বসেছেন, ক্ষমতা বসেছেন এবং আপনাদের লুটপাটের প্রতিযোগিতায় আপনারা নেমেছেন। আমি একটিও ভালো মানুষ, দক্ষ মানুষ পাইনি, সেটা বিএনপির হোক বা অন্য মতাদর্শ আমার যায় আসে না, কিন্তু দক্ষ মানুষ এই দেশের জন্য কন্ট্রিবিউট করো, দক্ষ মানুষ আসুক। একজন প্রধানমন্ত্রীর মুখে যখন এরকম উদ্ভট টাইপের কথা শুনি, তেমন আমি এই আপডেট। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।